লুৎফান্নেসা না ওর নাম। ওর নাম উৎপাত নিসা। মানে উৎপাত করা নেশা প্রচন্ড যার মধ্যে। উৎপাত হচ্ছে প্রচন্ড। जो है नाम वाला वही तो बदनाम। ট্রোল হলেও সেটাকে আমি পজিটিভলি অ্যাকসেপ্ট করি, কারণ আমার মনে হয় পজিটিভ, মানে কেউ যদি আমার ব্যাপারে ভীষণ ভালো বলে, চারটে মানুষ থাকবেই যে আমার ব্যাপারে খারাপ বলবে। তো আমি শুনি সবই, কিন্তু আমি কতটা ভেতরে নেব সেটা আমার ব্যাপার। তুমি সুনাম অর্জন করবে বা সুখ্যাতি অর্জন করবে, তার পিছনে একটা বড় মানে তুমি সূর্যের সামনে দাঁড়ালে পরে একটা পিছনে কিন্তু বড় ঘন ছায়া সব সময় থাকবে তোমার। ভালো হ্যাঁ, যে সিরাজদের সময় ইনস্টাগ্রাম ছিল না। ভাবো তো সোশ্যাল মিডিয়া থাকলে পরে হ্যাঁ, ব্রিটিশ আসার আগেই সিরাজদের দেশ ছেড়ে চলে যেত, কি অবস্থাই না হতো। তাহলে সাহেবের বেগম কবে হবে? তো সেটাকে কিভাবে চুপ করে আছো না কি বলছো? এই একে অপরের মানে কাজ একসঙ্গে জুটি বেঁধে কাজ করা, সব করা যখন খুব ভালো চলে তখনই সব চেঞ্জেস শুরু হয় যখন, তারপরে মনে হয় যে ইয়ে তো বদল গিয়া, তুমি আগে কিন্তু এরকম ছিলে না, ব্যাস চেঞ্জ হয়ে গেছে। এর কোনো দরকার নেই, যা আছে সব ঠিক আছে। নিউ ইয়ার তো সেলিব্রেট করেছো ছাদে, বাড়ির New ছাদে Year? যেমন সেলিব্রেট করো। নিউ ইয়ারে কোথায় ছিলাম জানো এই বছর? ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর বলে দিয়েছে। সবাই জানে। হ্যাঁ তাই তো বলছি ব্যাঙ্গালোরে ছিলাম, তাই তো বলছি ভালো। কেমন সেলিব্রেট করলে নিউ ইয়ার? হ্যাঁ তুমি ব্যাঙ্গালোরে ছিলে? হ্যাঁ আমি ছিলাম। তুই তো ছিলে না, মাসির সঙ্গে এসেছিলে না? নতুন বছর মানেই নতুন কাজ এবং নতুন নতুন খবর। আমার সঙ্গে যারা রয়েছেন তারা অবশ্যই আপনাদের কাছে নতুন নয়, তারা অনেক পুরনো এবং তাদেরকে একটা রূপে দেখেছেন, কিন্তু তাদের এবার নতুন রূপে দেখতে পাবেন, নতুন মাধ্যমে। হ্যাঁ, আমি বলছি সাহেব আর সুস্মিতার কথা। তারা এবার কিন্তু মঞ্চে, সাহেব যদিও মঞ্চে আগে অভিনয় করেছেন, সুস্মিতার কিন্তু প্রথম, এবং নাটকের নাম সিরাজ এবং সাহেব নতুন বছর, দারুণ খবর, মঞ্চে ফেরা। হ্যাঁ, মঞ্চে ফেরা এটা তো মানে ফিরে আসতেই হয়। মানে এইটা আমার একটা জায়গা যেখান থেকে আর কি বলবো, যে পুরো সেই জীবন রসটা পুরো সমৃদ্ধ হয়ে তারপর আবার সেটাকে নিয়ে গিয়ে সেই নির্যাসটাই আবার আমার টেলিভিশনে হোক বা সিনেমায় হোক সেখানে গিয়ে আবার ফিরিয়ে দেওয়া আর কি বেসিক্যালি। তো আমি এটা অনেকদিন ধরেই ভাবছিলাম যে, কারণ গত 2 বছর সত্যি আমরা সিরিয়াল করার সময় তো মানে নাটক করা খুবই ডিফিকাল্ট। রিহার্সালের সময় পাওয়া যায় না, তারপর ডেটের প্রচুর ইস্যু হয়, ক্ল্যাশ হয়, আর নাটক এরকম অবহেলা করে করাও যায় না। তো সেই কারণে প্রায় 2 বছর তো নাটক করতে পারিনি। যদিও আমাদের নাটকের দল কাজ করে চলেছে, কিন্তু আমি করতে পারিনি। তো ভাবলাম যে যেই মুহূর্তেই একটা ব্রেক পেয়েছি সঙ্গে সঙ্গেই আর কি পুরো প্ল্যানিংটা তৈরি হয়ে গেল এবং এরকম একটা নাটক আমরা নিয়ে আসছি, যেটা আমার কাছেও একটা খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার। এবং সুস্মিতাকেও বোঝালে যে নাটক করা দরকার। হ্যাঁ, অ্যাবসোলিউটলি। আমি তো ওকে মানে আমরা শুটিং চলাকালীন এই ডিসকাশনটা আমাদের হয়েছিল হ্যাঁ। যে একটা সার্টেন লেভেলের পর না, মানে কারণ আমাদের কারোরই তো, ওরও তো কোনো ফর্মাল ট্রেনিং নেই, আমারও নেই, মানে অ্যাক্টিং এ ফর্মাল ট্রেনিং নেই কোনো। ওই জন্য কোথাও একটা নিজেকে না একটু আপগ্রেড করতে গেলে, নিজেকে একটু নিজের মানে ওই লেভেল থেকে, থ্রেশহোল্ড থেকে বেরিয়ে আসতে গেলে পরে নাটকটা করা খুব দরকার, থিয়েটারটা করা খুব দরকার। মানে এটা একটা মানে বিশাল একটা শিক্ষার জায়গা, সেই শিক্ষার জায়গাটা থেকে যতটা সমৃদ্ধ হতে পারবে তত ভালো আর কি। সুস্মিতা, এটাই কি মানে রাজি হওয়ার কারণ বা কি ছিল যে আমাদের না মঞ্চে অভিনয় করাটা দরকার? এবং মানে আমি ভীষণ এক্সাইটেড বিষয়টা নিয়ে, কারণ প্রথমবার আমি অনেক শুনেছি থিয়েটারের কথা, আমার খুব ইচ্ছে ছিল, আমার নতুন জিনিস শিখতে ইচ্ছে করে, ভালো লাগে। তো এবং প্রথম দিন যখন আমরা স্টেজে রিহার্সাল করেছি সারা রাত ধরে, আমি প্রথমে গিয়ে স্টেজটা দেখছি, এদিকে যাচ্ছি, জিজ্ঞেস করছি এটা কি, কোথায় দাঁড়ালে প্রপার দেখা যায়, কোথা থেকে পর্দা রয়েছে, কোন উইংস দিয়ে আসতে হয়, এগুলো আমি দেখেই আমার বেশ অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে এগুলো বুঝতে। তো সেটা আমার ভীষণ ভালো লাগছিল। তারপরে অভিনয় করা, শেখা, এখানে এসে অনেক নতুন নতুন জিনিস শিখছি, অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে আমার। তো আমার ভীষণ ভালো লাগছে, আমি নার্ভাস অবশ্যই, প্রথম থিয়েটার তো, কিন্তু আমার বেশ ভালোও লাগছে। একদম। আর কি কথা হয়েছিল প্রথম যখন এলো তোমার কাছে? কথা নিশ্চয়ই সাহেবই বোধহয় হ্যাঁ বলেছে যে হ্যাঁ আসবে হ্যাঁ না, হ্যাঁ, তো কিরম আমরা প্ল্যানিং ছিল? করছিলাম, বলছিল হুম, যে এরকম একটা এটা হয়ে গেলে থিয়েটার করবো, এখান থেকে আরো কিছু শেখা যাবে। তো সেখান থেকেই আস্তে আস্তে ওই এটাকে আর কি কংক্রিট করা। রাইট। আর এটা বলছিলে, আমার মনে হয় যেদিনকে প্রথম অভিনয় করবে
সেদিন মধ্যে আরো ভালো বুঝবে যে ডিরেক্ট অডিয়েন্স, যে হ্যাঁ, চোখের হ্যাঁ সামনে হ্যাঁ দেখা, হ্যাঁ ওইটা একদমই মনে তাই। হয় ওটার যে অনুভূতিটা হ্যাঁ সেটা ওটা আলাদা thrill। বলে কেউ বোঝাতে পারবে না। হ্যাঁ ওটা আলাদা থ্রিলও আবার আলাদা নার্ভাসনেসও। হ্যাঁ। হ্যাঁ আমি এখন থেকে এটা ওয়ান আমি টেক, এতে আর কোনো রিটেক নেই। কোনো এনজি শট নেই, ওয়ান পুরোটাই টেক one take ওকে। যা হবে। তো এটা একটা ঐতিহাসিক চরিত্র, সিরাজউদ্দৌলা, এবং ভারতের আর কি অবিভক্ত ভারত বলতে পারি যে শেষ স্বাধীন নবাব। হুম তো কি টানলো যে ঐতিহাসিক চরিত্র, তার তাৎপর্য, প্লাস অনেক রকম আমি জানি না নাটকটা কিভাবে, অ্যাক্টিভিটিস তো থাকবে একজন নবাব যখন, অনেক কিছু থাকবে, কিন্তু শুধু তার হয়তো মানবিক দিকও অনেক কিছু তুলে ধরা হবে। তো কি তোমাকে টানলো কি যে না সিরাজ এই ধরনের চরিত্র দিয়েই আমি মঞ্চে আবার ফিরবো? আহ, দেখো, সিরাজকে নিয়ে কাজ খুব না স্টেজে অনেকদিন আগে হয়েছে, রিসেন্টলি কয়েকটা নাটক হয়েছিল, একটা বা দুটো খুব সম্ভবত। কিন্তু সেগুলো আর কি খুবই পলিটিক্যাল ড্রামা যেটাকে বলা যেতে পারে। আমাদের এই গল্পটা যেটা আমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করেছে, যেটা আমাদের ডিরেক্টর অবন্তী চক্রবর্তী তিনি যেটা ভেবেছেন, খুব ইন্টারেস্টিং একটা পার্সপেক্টিভ ভেবেছেন। যে সিরাজের সিরাজের জীবনে আহ, তিনজন খুব গুরুত্বপূর্ণ মহিলা, তাদের একটা খুব বড় ভূমিকা ছিল। সিরাজের মায়ের আমিনা বেগমের, সিরাজের বউ লুৎফান্নেসার, এবং ঘসিটি বেগমের। এই তিনজন মহিলার কিন্তু একটা পার্সপেক্টিভ ছিল সিরাজের প্রতি। কারোর ছিল যে সিরাজকে তো কোনোদিন আমি হাতের কাছেই পাইনি। কারো ছিল সিরাজ নবাব ছিলেন কিন্তু আমার প্রচন্ড ভালোবাসার মানুষ ছিলেন। আবার কারো সিরাজের প্রতি প্রচন্ড ঈর্ষা, প্রচন্ড রাগ, প্রচন্ড অভিমান ছিল। এবং এই সবকিছুর কনকশনে তাদের পার্সপেক্টিভ থেকে যদি সিরাজকে দেখা হয়, নট অ্যাজ আ পলিটিক্যাল পার্সন, ওর পার্সোনাল এজেন্ডা গুলো তাদের কি কি ছিল, যে কেন ঘসিটি বেগম ওয়াই শি ওয়াজ হাউ শি ওয়াজ, যে কেন উনি ওরকম ছিলেন, বা মির্জাফারেরও একটা বক্তব্য সব হুম থেকে গুরুত্বপূর্ণ জিনিস। মির্জাফারেরও একটা বক্তব্য যে কেন ও এই বিশ্বাসঘাতক, এই যে এরা পাথর বুকে চাপা দিয়ে তাকে সারা জীবন বেঁচে থাকতে হয়েছে, সেটা কেন করতে হয়েছে, সে কেন সেই বিশ্বাসঘাতকতা করলো, তারও কোথাও একটা জাস্টিফিকেশন। সিরাজের আমরা না একটা পার্সোনাল অ্যাঙ্গেল দেখতে পারবো, তার রিলেশনশিপস উইথ দ্য উইমেন অ্যান্ড হাউ উইমেন লুকড অ্যাট হিম। কারণ সিরাজের তো প্রচুর ডগমা রয়েছে, প্রচুর মানে সুখ্যাতি তো আছে, কিন্তু কুখ্যাতিও প্রচুর রয়েছে আর কি। হ্যাঁ, প্রচুর বদনাম রয়েছে। তো সেইগুলোকে মানে কতটা সত্য কতটা মিথ্যে যাচাই না করে সেই পার্সপেক্টিভ গুলো মানুষকে দেখানো, যে এই মানুষটার এই দিকগুলোও ছিল আর কি। হ্যাঁ, সেখানে সে সে তার মধ্যে ভালোবাসাও ছিল, তার মধ্যে একটা ওই শিশু সুলভ আহ, রাগ ছিল, শিশু সুলভ রাগ, যেটা মানে হঠকারিতা ছিল। তো সেই বিভিন্ন দিকগুলো তুলে উঠেছে। এবং সিরাজে খুব যে পলিটিক্যাল কচকচানি ড্রামা তা নয়, কিন্তু কিছুটা বলা যেতে পারে এটা একটা সিরাজের ইমোশনাল জার্নি। মানবিক হুম দিকটা। হুম হ্যাঁ, হুম সুতরাং ওই কারণে আমার কাছে এই ব্যাপারটা খুব অ্যাট্রাকটিভ লেগেছে। এবং সিরাজ একটা ফ্যাবুলাস একটা ক্যারেক্টার, হুম তো সেরকম একটা ক্যারেক্টারকে স্টেজে তুলে ধরা, সেটা একটা বড় চ্যালেঞ্জ। লুপ্তন্নিসা মানে যেটা ইতিহাসে বলা হয় যে অসম্ভব সুন্দরী ছিলেন। হ্যাঁ তো সেখান থেকে তো অবশ্যই সেই জন্য আরো বেশি করে চয়েস করা হয়েছে তোমাকে, তো সাহেবও ভেবেছে। না না, ওর তো নাম চেঞ্জ করে দিয়েছি আমি। হ্যাঁ, লুৎফান্নেসা না ওর নাম। এখন কি ওর নাম নাম? উৎপাত নিসা। মানে উৎপাত করার নেশা প্রচন্ড যার মধ্যে। উৎপাত হচ্ছে প্রচন্ড, উৎপাত নিসা নাম এটা দেওয়া কি হয়েছে। মানে সিরিয়ালে যা করতো, সিরিয়ালে কি নাটকে কি আরো বেশি উৎপাত করছে? এই এটা কি? এটা কি? ওটা কি? একদমই তাই, মানে সেটা একদিক দিয়ে ভালো, ওয়াকিবল থাকা ভালো পুরো সব জিনিসটা নিয়ে, আগ্রহ থাকা ভালো। বাট ওই আর কি, মানে যেহেতু নতুন একদম, যে হ্যাঁ স্ক্রিপ্ট সংলাপ স্টেজটা বলা, ভীষণ নতুন কথা আমার বলা, কাছে। সংলাপ কিরম ভাবে বলবে, কিভাবে থ্রো হুম করবে, তার প্রজেকশন কি হবে, তো ওই জন্য না, আমি উৎপাত্তিসা বলছি নাম আমি দেওয়া ও এভাবে হয়েছে। যা কথা শেখাতো, বলছি, হ্যাঁ। মানুষ তো শুনতেই পাবে না এরকম করে, অত দূরে যে বসে থাকে বলছে না এটা এইভাবে হবে, এটা এরকম ভাবে। তো এই আর কি, এই চলছে। তো ও সবসময় গাইডের রোল প্লে করতো ওখানে, তো এখানেও এই রোলটার হ্যাঁ প্লে একদম। চেঞ্জ হচ্ছে না। না না, এখানে তো আরো বেশি করে করতে হচ্ছে, কারণ এই এই জায়গাটা আমার কাছে ভীষণ মানে ভীষণ নতুন, এখানে আরো বেশি করে। আর আমাদের ডিরেক্টর তো অবন্তীদি রয়েইছেন, বাকিরাও রয়েছে যারা আমরা মির্জাফর, ঘাসিটি বেগম, আমিনা বেগম, মানে সবাই আর কি। এত ভালো ভালো অভিনেতারা রয়েছেন হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে, বিপ্লব দা থেকে শুরু করে, সেজদিদি থেকে শুরু করে, হ্যাঁ অর্পিতা, হ্যাঁ মানে এক্সেবার কারিক আর কি, হ্যাঁ এসব থিয়েটারের আর কি গ্রেট অ্যাক্টার্স ফ্রম থিয়েটার। এবং বিপ্লব দা এত ভালো মির্জাফর করছে যে আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে শুনছি, হ্যাঁ যে কি রে তোর ডায়লগটা বল, আমি ও সরি সরি ডায়লগ কি ওটা ভুলে গেছি, মানে এতটাই মুগ্ধ হয়ে যাচ্ছি কাজ করতে করতে।
আর লুপ্তনিশা মানে ক্যারেক্টারটা মানে কিভাবে মানে তুমি ওটাকে কিভাবে ধারণ করেছো আর কি, এর মধ্যে কিভাবে ভাবছো আমি প্রিপারেশন আমি দেখছিলাম খুব মনোযোগ দিয়ে হ্যাঁ, পড়ছিলে আমি তো প্রথমে একটু ভাবছিলে। মুখস্থ করছি যে এত বড় বড় সংলাপ রয়েছে, মানে এখানে তো ওটাই যেটা প্রথমে বললেন যে একদম ওয়ান টেক ওকে করতেই হবে, সেই জন্য আমি মুখস্থ করছিলাম। এবং আমি প্রথমে খানিকটা পড়াশোনাও করছিলাম চরিত্রটা নিয়ে কেমন কি ছিলেন। তো অবন্তিদিও বলেছে যে এরকম চরিত্রটা হ্যাঁ, ওনার ভীষণ, নিজস্ব একটা মানে হ্যাঁ হ্যাঁ প্রভাব হ্যাঁ ছিল হ্যাঁ ভীষণভাবে হ্যাঁ এবং উনি সাহসী খুব ভীষণ ইয়ে। ভাবে। এবং যেহেতু লুৎফান্নিসা বাদী থেকে বেগম হয়েছিলেন, সেজন্য সব দিকে নজর রাখতো, সিরাজকে আগলে রাখতো। এবং ওর ভীষণ একটা পলিটিক্যাল দিকও ছিল, মানে ওই ওই সব দিকটা না, মানে রাজনীতিটা ভীষণ ভালো বুঝতো। সেইটা দিয়ে সেইটা অ্যাপ্লাই করে ও সিরাজকে আগলে রাখার চেষ্টা করতো, সিরাজকে বিভিন্ন রাজনৈতিক বুদ্ধি দিত লুৎফান্নিসা। তো ভীষণ স্ট্রং একটা চরিত্র। ও একটা কথা বলছিল, ভালো কথা বলেছে যে সিরাজের যেমন সুনাম ছিল বদনামও ছিল। হুম, তো কোথাও এটা করতে করতে দুজনের ক্ষেত্রে দুজনকেই এই প্রশ্নটা যে আমরা তো মানে আমরা খুব অল্প এখনকার যুগে মানে আমার মনে হয় মানে বদনামেই খুব তাড়াতাড়ি অনেকেই বিচলিত হয়ে পড়ে, যে কারণ বিশেষ করে যে ধরনের কাজে যুক্ত তোমরা বলো আমরা বলো, তো সেখানে সুনামের সঙ্গে বদনামটাও পাশাপাশি হাঁটে। তো কোথায় করতে গিয়ে যেন মনে হয় যে মানে মানুষ সমাজ কখনো কেউ কাউকেই ছাড়ে না, মানে ওটা তো পরের বিষয় সত্যি মিথ্যা যেটা তুমি বললে, কিন্তু এই সুনামের সঙ্গে সঙ্গে বদনামটা বা মানে একটু খারাপ এটা আসবেই। ওই এ তো ইতিহাসের মানে কি বলবো মানে ইতিহাসের একটা অংশ। হুম। মানে মানে যদি সেভাবে লাইটলি ভেবে দেখতে হয় যে "जो है नाम वाला वही तो बदनाम"। তো বেসিক্যালি সো দ্যাটস দ্য আইডিয়া। বাট এটা সত্যি যে যে যখনই তুমি সুনাম অর্জন করবে বা সুখ্যাতি অর্জন করবে, তার পিছনে একটা বড় মানে তুমি সূর্যের সামনে দাঁড়ালে পরে একটা পিছনে কিন্তু বড় ঘন ছায়া সবসময় থাকবে তোমার। অ্যান্ড ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অফ দ্যাট শ্যাডো। আর কিছুই না। তুমি কি বলবে? অল্প হ্যাঁ, কঠিন প্রশ্ন হয়ে গেছে, ভীষণ হ্যাঁ? কঠিন প্রশ্ন হয়ে গেছে। না, আমি এটা না খুব পজিটিভলি হ্যান্ডেল করি। মানে যখনই যা হয়, ট্রোল হলেও সেটাকে আমি পজিটিভলি অ্যাকসেপ্ট করি। কারণ আমার মনে হয় পজিটিভ, মানে কেউ যদি আমার ব্যাপারে ভীষণ ভালো বলে, ৪ টে মানুষ থাকবেই যে আমার ব্যাপারে খারাপ বলবে। তো আমি হুম, শুনি সবই, কিন্তু আমি কতটা ভেতরে নেব সেটা আমার ব্যাপার। তো আমি সেই নেগেটিভটা একটু বাদ দিয়েই চলি। রাইট, রাইট। কপাল ভালো, হ্যাঁ? যে সিরাজদের সময় ইনস্টাগ্রাম ছিল না। ভাবো তো সোশ্যাল মিডিয়া থাকলে পরে, হ্যাঁ? ব্রিটিশ আসার আগেই সিরাজদের দেশ ছেড়ে চলে যেত। কি অবস্থাই না হতো। এটা ভালো বলেছো। আর এই যারা কথা হেভির যারা ফ্যান, হ্যাঁ? কথা হেভির ফ্যান তাদের কি রিঅ্যাকশন আসছে পোস্ট করার পর তোমরা নাটক করছো একসঙ্গে এবং সিরাজ এবং সিরাজের বেগম ফ্যানেদের কি রিঅ্যাকশন পাচ্ছ? ফ্যানদের খুবই মানে কিছু অদ্ভুত, অদ্ভুত রিঅ্যাকশনস পাচ্ছি আরকি। অনেকে বলছে এটা কোথায় দেখানো হবে? হ্যাঁ, অনেকে বলছে আচ্ছা এটা কি ভিডিও করে YouTube এ ছাড়া যাবে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শেষ হয়ে গেল। আমাদের নাটকটা পুরো ভিডিও করে YouTube এ ছেড়ে দিই। ব্যাস। তো না আসলে না, বেসিক্যালি তারা 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 এখানে থাকেন হ্যাঁ, না। এখানে বাংলাদেশের অনেকে। অনেকেই হ্যাঁ, বাংলাদেশ থেকে আছে, অনেকেই তাদের সেজন্য কাছে আবার তাদের সিরিয়াল লাইভ কিন্তু বাংলা দেখা। নাটক। হ্যাঁ, হ্যাঁ, সিরিয়াল হ্যাঁ, বাংলা হ্যাঁ, নাটক। হ্যাঁ, ১০০ তো হ্যাঁ, অনেকেই বাংলাদেশ থেকে আছে, অনেকেই কলকাতার বাইরে থেকে হ্যাঁ। আছেন যারা দেখতে তাদের চাই। কাছে ওই মানে সরাসরি দেখার সুযোগটা নেই। হ্যাঁ, তো সুতরাং সেটাও তারা চাইছেন যে আমরা যাতে, তো সেটা তো আনফরচুনেটলি সম্ভব হবে না। হ্যাঁ, হ্যাঁ, তো সুতরাং আহ হ্যাঁ, আনফরচুনেটলি সেটা তো হবে না সম্ভব। বাট হ্যাঁ, নাটকটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ট্রাভেল করার প্ল্যান হ্যাঁ, করছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমরা চেষ্টা করছি, আমরা যেটা আমার ইনিশিয়াল পরিকল্পনা যে আমরা কলকাতায় কয়েকটা শো করব তো বটেই। কিন্তু তারপরে আমরা না একদমই নাটকটা নিয়ে বিভিন্ন মানে সাবাবস এ চলে যাবো। মফস্বলের দিকেই চলে যাবো একদম। আমরা চাইছি যে এই নাটকটাকে নিয়ে আমরা মুর্শিদাবাদে গিয়ে শো করি। আমরা হুম, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি, হুম। মালদা, নদিয়া এই জায়গাতে গিয়ে, রবীন্দ্র ভবন রয়েছে ওখানে বিভিন্ন জায়গায়। তো সেসব জায়গায় গিয়ে শো করি যাতে মানুষের কাছে হিস্ট্রিটাও পৌঁছাতে পারে, হ্যাঁ, বাংলার হ্যাঁ। শেষ স্বাধীন নবাবের হিস্ট্রিটাও পৌঁছাতে পারে, ইতিহাসটাও পৌঁছাতে পারে। আবার আমাদের কাজটাও পৌঁছাতে পারে। এবং শুধু তাই নয়, যেহেতু আমাদের এবার ১ম বার আরকি এরকম একটা অদ্ভুত কম্বিনেশন এ, যেখানে আমাদের ডিরেক্টর অবন্তী চক্রবর্তী এবং প্রোডিউসার বাংলা টকিজ। হুম। হ্যাঁ, হ্যাঁ? সো স্ট্রেঞ্জ যে মানে অদ্ভুতভাবে এই কানেকশনটা তৈরি হয়ে গেছে যে নিতেশ দা, নন্দিনী দি তারা রাজি হয়েছেন যে তারা তারা টেক আপ করেছেন যে তারা নিজেরা প্রচুর থিয়েটার দেখেন যেহেতু সেই হুম, কারণেই হুম, হুম। যে তারা থিয়েটার করবেন। তো বাংলা টকিজের নিতেশ দাদের আইডিয়া যে এটা শুধুমাত্র আমরা এই একটা নাটকটা, এই ভালো নাটক কেন সেটাকে আমরা বাংলায় সীমিত রাখবো। তারা চাইছে দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদ এইসব জায়গায় গিয়ে শো করতে এবং সেই জায়গাতে শো হবেও।
এবং অবন্তীদির ধারণা যে তাহলে আর শুধুমাত্র ভারতবর্ষে সীমিত থাকবে কেন, আমি বলতে যাচ্ছিলাম এখন বাইরেও। বাইরে গিয়েও আমরা শো করব। হ্যাঁ তো দেখা যাক, এতগুলো পরিকল্পনা রয়েছে, বা এই মানে বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি করতে হবে আমাদেরকে। হ্যাঁ, এবং বেসিক্যালি এই কলকাতার কয়েকটা শো হওয়ার পরেই আমরা চেষ্টা করব যে ফার্স্টে গিয়ে মফস্বলে গিয়ে হ্যাঁ এই সময় শো করা। তারপরে তো কলকাতায় মানে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন শুরু হয়ে যাবে। সুতরাং সেই সময় খুব একটা শো করতে পারবো হ্যাঁ না হ্যাঁ এপ্রিল নাগাদ। তো এপ্রিলের আগে আমরা চেষ্টা করছি। আর তা নাহলে এপ্রিলে ইলেকশন শেষ হলে পরেই আমরা আবার গিয়ে নাটকটাকে নিয়ে প্লে করব। আর রিঅ্যাকশনে কি বলে, আমি সবাই জানে না যে তুমি যে ক্যারেক্টারটা করছো সেটা সিরাজের বেগম। হ্যাঁ কিছু কিছু লোক জানে, কিন্তু তা অলরেডি তো অনেকে বলতে শুরু করেছে তাহলে সাহেবের বেগম কবে হবে? তো সেটাকে কিভাবে চুপ করে আছো না কি বলছো? তুমি উত্তর পরে দেবে। সাহেবের বেগম দেখেছো, ও বুঝতে পারছে কিন্তু বুঝতে পারছে না। তো চুপ করেই আছি। এই আবার কি চুপ করে কাট। এই আবার কি কথা? এটা তো স্বাভাবিক। তুমি যদি যে চরিত্রটা প্লে করবে লোকে তো বাস্তবেও সেটা দেখতে চায়। তাই? হ্যাঁ, তো আমি আমার ডাকাতের চরিত্র প্লে করলে বাস্তবে আমাকে ডাকাতি করতে হবে গিয়ে? দুটো জুটির কথা বলছি। হ্যাঁ? জুটি। তো আমি বান্টি বাবলি করলে পরে আমরা যে চুরি করে বেড়াবো সব জায়গায় গিয়ে। দুজনে বান্টি বাবলি কি? বান্টি আর বাবলির মধ্যে কি সম্পর্ক ছিল? সম্পর্কের কথা চুরি বলছি। করছি। সম্পর্ক রাত্রেবেলা শীত শীত কেটে চুরি করছি। মন চুরি তো করেছে। হ্যাঁ, মন চুরি তো করেছে বান্টি বাবলি একে অপরের। সেটা কথাই তো বলছি। তুমি তো অন্য চুরিতে গেলে হবে। আরে অদ্ভুত কথা তো, ক্যারেক্টার যেগুলো চরিত্র যেগুলো আমরা টেলিভিশনের পর্দায় করি সেটা রিয়েল লাইফেও করতে হবে, কখনো হয় না। হ্যাঁ সব সময় হয় না, কিন্তু হয় অনেক সময়। অনেক সময় আবার নাও হয় আর কি, হয়ও না আর কি। সেটাও সেটাই আমি বলছি, এর ফ্যানেরা বলে না সিরাজের বেগম যেরকম সাহেবের বেগম। যাক বাবা, আমার আবার বেগম ফেগম বলো না, আবার কেস হয়ে যাবে। না, ওটা তো নাটকের সঙ্গে মিলিয়ে বলছি, নলে তো অন্য কথা বলতে হবে। স্ত্রী বলতে হবে বাংলায়। ব্যাস, শেষ হয়ে গেল। যাই হোক। আচ্ছা, আর সিরিয়ালে কি অফার কিরকম আসছে, আর কি কি এখন নাটক করলে কি কি চিন্তা ভাবনা কি, মানে এই জুটি হিসেবে, এবং সিনেমার কথাও তো হচ্ছিল একটা সময়, কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখন, কোথায় কি? আহ, সিনেমা, টেলিভিশন দুটোরই অফার আছে এবং সেই দুটোরই আমরা বিবেচনা করে দেখছি এই মুহূর্তে। এর থেকে বেশি এক্ষুনি কিছু বলতে পারছি না তোমাকে, বাকিটা তো যখন সময় আসবে তখন বলতে পারবো। মানে আমরা জুটি হিসেবেই ফিরতে দেখবো, আলাদা আলাদা ভাবে ফিরতে দেখছি না। সিরিয়াল বা সিনেমা সম্ভাবনা আছে। নট টু শিওর, স্ক্রিপ্ট এবং ভালো একদমই তাই, একদমই তাই। নট টু শিওর। আচ্ছা, আরেকটা কি মনে হয় যে সিরাজের বাড়ি আমাদের উপরে রিহার্সাল হচ্ছে। ওটা রিহার্সাল হচ্ছে? ওকে ওকে ওকে। ও ও আচ্ছা, আর এটা যে কি মনে হয় যখন দুদিন পর হলো নতুন বছর, নতুন বছর কিভাবে কাটালে? নিউ ইয়ার তো সেলিব্রেট করেছো ছাদে, বাড়ির New ছাদে Year? যেমন সেলিব্রেট করো। নিউ ইয়ারে কোথায় ছিলাম জানো এই বছর? ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর একটু বলে দিয়েছে। সবাই জানে। হ্যাঁ, তাই তো বলছি। তাই তো বলছি ব্যাঙ্গালোরে ছিলাম। তাই তো বলছি ভালো। ব্যাঙ্গালোর। কেমন সেলিব্রেট করলে নিউ ইয়ার? হ্যাঁ, তুমি ব্যাঙ্গালোরে ছিলে? হ্যাঁ আমি ছিলাম। তুই তো ছিলে না? মাসির সঙ্গে এসেছিলে না? কেমন সেলিব্রেট করেছো নিউ ইয়ার, নতুন বছর? কি ভালো কি আমরা। ভাবছো কিভাবে নতুন বছর? নতুন বছর, নতুন বছর আরো ভালো কাজ করতে হবে। মানে গত ২ বছর ধরে যা কাজ করেছি, যে যে তাতে ধরো যেটুকু নাম হয়েছে, পরিচিতি হয়েছে, যাই হয়েছে না কেন, সেটা যেন শরীরে না থাকে, না লেগে থাকে। সেটাকে ঝেড়ে ফেলে আবার এগিয়ে যেতে হবে। কারণ আমার সবসময় বিশ্বাস যে এইটা পুরো ডেড ওয়েট। যত এগুলো আমরা নিজের মধ্যে আত্মস্থ করতে শুরু করব, তত স্লো হয়ে যাব, তত ভারী হয়ে যাব, তত ডুবে যাবো আরকি। সুস্মিতা? হ্যাঁ একদমই, নতুন বছরে প্রচুর নতুন নতুন কাজ করতে হবে, অনেক ভালো ভালো কাজ করতে হবে, এটাই চাই। হুম। আর নতুন বছর দুজনকে জানতে চাইবো কোন জিনিসটা দুজনের মধ্যে দেখতে চাও না, এবং যেটা নেই সেটা চাও থাকুক বা আসুক। এনিথিং, সেটা যেকোনো বিষয় নিয়ে হতে পারে। যে দেখতে চাই না এরকম কিছু নেই। মানে চেঞ্জেস বা আমরা বলি না বাংলায় পরিমার্জন, পরিবর্ধন, সংস্কার, পুরোপুরি চেঞ্জ বলছি। কি হয় বলতো, এটাই সাধারণত হয় যে এই একে অপরের মানে কাজ একসঙ্গে জুটি বেঁধে কাজ করা, সব করা যখন খুব ভালো চলে, তখনই সব চেঞ্জেস শুরু হয় যখন, তারপরে মনে হয় যে ইয়ে তো বদল গেয়া। তুমি আগে কিন্তু এরকম ছিলে না, ব্যাস চেঞ্জ হয়ে গেছে। এর কোনো দরকার নেই, যা আছে সব ঠিক আছে বাবা। ওইটাতে একদম না, না, দরকার নেই। যা আছে একদম এক থাকুক। তুমি হ্যাঁ যে প্রথমেই বললাম চেঞ্জেস দরকার নেই। কোনো চেঞ্জেস এর দরকার নেই, যা যা ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস, ও কিন্তু খুব ও ভীষণই ফিটনেস ফ্রিক ছিল, এখন জানি না আবার নতুন করে সময়
বার করছে কিনা, সিরিয়ালের কারণে অনেক সময় করতে পারছিল না। তো আবার কি ফিটনেস মানে বাবা, ফিটনেস ট্রেনিং ভীষণ। শুরু করেছো? কবে শুরু হয়ে গেছে। তোমাকে কি পেরেছে ট্রেনিং? হ্যাঁ, হ্যাঁ, আমি সেরকম না, বাট না, না, মানে ওকে ইন্সপায়ার করেছিলাম মাঝখানে, তো হ্যাঁ। কিন্তু দেখলাম যে খুব একটা লাভ হচ্ছে না করে আর কি। তো যাই হোক, বাট আমি দেখো, আমি তো বললাম যে এই সময়টা, এই ২ বছর ধরে আমরা টানা কাজ করেছি। তো আমার কাছে এই সময়টা হচ্ছে ওই তলোয়ারের ধারটা হয়তো একটু কমে গেছে। আবার সেটাকে ধার নিয়ে শান দিয়ে আবার নতুন করে নামা। তো সেটার জন্য মানে মেন্টাল ওয়েলনেস, ফিজিক্যাল ওয়েলনেস সবকিছুই দরকার। এবং তার সঙ্গে দরকার হচ্ছে থিয়েটারের সঙ্গে নিজেকে ইনভলভ করে রাখা। হ্যাঁ, কাজের মধ্যে নিজেকে ইনভলভ করে রাখা। আমরা প্রচুর শোজ করছি। এই শীতকালে আমরা প্রচুর শো হুম, করলাম। তো সেগুলোও প্রচুর মানুষে খুব পছন্দ করছে। তার জন্য গানের রিহার্সাল, হুম, হ্যাঁ, আমরা ডান্স শো করছি, তার জন্য ডান্সের রিহার্সাল। তো ওইসবের মধ্যেই রয়েছি যাতে নিজেকে এনরিচ করতে পারি আরকি। আচ্ছা আমরা কিন্তু পরের বার গান আর নাচ দেখাবো। আগে থেকেই আসলে হ্যাঁ, ক্যামেরার মধ্যেই বলে নিলাম। কারণ নইলে করতে দেবে না রিহার্সাল। মাঝে মধ্যে ১ টা ২ টো দেখাবো। বন্ধু আছে ও না করবে না। রিহার্সাল, কিসের রিহার্সাল তোমাদের যে গান না। নাচের রিহার্সাল, রিহার্সাল? গান আর নাচ। বলে বিপদ করলাম। না, না এটা তো নতুন বছরে একটু বন্ধুর কাছ থেকে এসব তো দাবি করাই যায়। তাই না? নতুন বছরে নতুন নতুন দাবি। নতুন বছরে আমার একটাই দাবি যে ১৭ই জানুয়ারি জিডি বিড়লা আমাদের সভাঘরে। শো জিডি বিড়লা সভাঘরে। হ্যাঁ, এবং খুব 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 করে চাইছি যাতে মানুষ এই নাটকটা দেখুক। হুম, হুম। একটা অন্য দিক, ইতিহাসের একটা অন্য দিক, অন্য ভাবে আমরা তুলে ধরার চেষ্টা করছি। খুব কন্টেম্পোরারি করেই তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ, একদমই যে ভীষণ পিরিয়ড পিস তা নয় কিন্তু। হ্যাঁ, মিউজিয়াম পিস নয় এটা একদমই। খুবই কন্টেম্পোরারি করে তুলে ধরার চেষ্টা করছি। তাই ১৭ই জানুয়ারি প্লিজ সবাই আসুন জিডি বিড়লা সভাঘরে সন্ধ্যে ৬:৩০ র সময়, এবং এসে প্লিজ আমাদের শোটা দেখুন। আই এম ভেরি সিউর যে আপনাদের খুব ভালো লাগবে। একদম লাস্ট যেটা দুজনকে বলতে চাইবো, সিরিয়ালের তোমাদের যে জনপ্রিয়তা, নাটকের অবশ্যই তোমার যারা ফ্যান অনুরাগী তারা তো হয়তো অনেকেই দেখবে এবার। কিন্তু নাটকের একটা আলাদা দর্শকও আছে। হুম। তো তাদেরকে নিয়ে কোনো ভাবনা বা মনের মধ্যে কোনো কাজ করছে? তাদের জন্যই তো ভাবনা। আমি তোমায় কি বলেছিলাম? তাদেরকে হ্যাঁ, তোমায় আমি শুরু যখন আমি কথা শুরু করছিলাম তখন আমি তোমায় বলেছিলাম কথাটা যে এতদিন ধরে ছবি করতে, করতে না মানে আমাদের একটা দর্শক তৈরি হয়েছিল যেটা ধরো প্রাইমারিলি আরবান দর্শক, হুম। যারা আমাদের ছবি দেখতো। কিন্তু একটা হিউজ সংখ্যক দর্শক ছিল যাদের কাছে আমি টেলিভিশনের থ্রু দিয়ে পৌঁছাতে পেরেছি। যারা যেই ৫.৫ কোটি মানুষ প্রত্যেকদিন সন্ধ্যাবেলা টেলিভিশন দেখে তাদের কাছে আমি পৌঁছাতে পেরেছি। ঠিক সেরকমই থিয়েটারেরও কিছু, কিছু মানুষ আছে, আমরা আগে যে থিয়েটার করেছি সেখান দিয়ে কিছু মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। কিন্তু এখনো থিয়েটার দেখেন এরকম বৃহৎ সংখ্যক মানুষ রয়েছেন যাদের কাছে আমি পৌঁছাতে চাই কাজটা নিয়ে। হয়তো ক্রিটিসাইজড হবো বা হয়তো ভালো বলবে। যেটাই বলুক না কেন, কাজটা তাদের কাছে পৌঁছে দিতে চাই। মানে এটাই বোধহয় ইম্পোর্টেন্ট। মানে তোমার কাছে এটা জানতে ও তো বললই যে কাজটা আমরা করছি সেটা বিভিন্ন ধরনের দর্শকের কাছে পৌঁছে দেয় এবং হুম, 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 সেটাই হুম, বোধহয় হুম। সবচেয়ে বড় চ্যালেঞ্জ, হ্যাঁ, সবচেয়ে বড় একদমই তাই। যে আমরা ইচ্ছে যেটা থাকে একটা করছি অভিনেতার। আমাদের কাজটা মানুষ দেখুক। হুম, ভালো খারাপটা তো পরের ব্যাপার। কাজটা দেখুক। রাইট। একদম অনেক, অনেক শুভেচ্ছা রইলো। রিহার্সালে চলে যাওয়া হবে এখনই রিহার্সাল। হ্যাঁ। তো একটা ফ্যানেদের জন্য কি বলবে? যারা কথা হেভির ফ্যান তাদের জন্য কি হবে? স্পেশাল কি বার্তা থাকবে নতুন বছরে? তারা অপেক্ষা করে আছে। নতুন বছরে নতুন চমক অপেক্ষা করছে আপনাদের জন্য। আর কি? একটু অপেক্ষা করো তোমরা। আবার দেখা হবে খুব শিগগিরই তোমাদের সঙ্গে। তুমি একদমই তাই। নিশ্চয়ই প্রচুর নতুন, নতুন কাজ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে এবং নতুন বছর যেন তোমাদের ভীষণ ভালো কাটে। একদম। অনেক, অনেক শুভেচ্ছা দুজনকেই দয়া রইলো। করে আমাদের দয়া করে। টিকেটের লিংকটা তোমাদের কমেন্টে দিয়ে দিও তাহলে। আচ্ছা সেটাও একটু এটাও বলে ক্যামেরায় দিও। বলে দিয়েছে যখন তখন বলে তাহলে দিলাম। দিতেই আমরা হবে। এখন দিতে হবে। বোঝা গেল বিপদটা কত রকম ভাবে হয়। আমাদের হ্যাঁ, টিকেটের লিংক কমেন্টে দেওয়া থাকবে আপনাদের। প্লিজ একটু চেক করে হ্যাঁ। আপনারা ঠিক আছে টিকেট একদম। আমি যেমন বন্ধুর কাছে দাবি করেছি ও বলেছে সেটাও দিয়ে দেবো। থ্যাংক ইউ। অনেক, থ্যাংক অনেক ইউ। শুভেচ্ছা।